বাংলাদেশে কোভিড আসার আগে সংক্রামক রোগ নিয়ে আমরা অনেকটা আলোচনা করতেও ভুলে গিয়েছিলাম। অসংক্রামক রোগ নিয়ে নানা ধরনের বরাদ্দ, সেবা দেয়া, হাসপাতালগুলোকে প্রস্তুত করা, কিন্তু এরপর থেকে আমরা দেখছি যে নতুন করে সংক্রামক রোগের ঝুঁকি ক্রমাগতভাবে বাড়ছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আসলে বাড়ছে। সংক্রামক রোগের কতটা ঝুঁকিতে এখন বাংলাদেশ, সে নিয়ে আমাদের আলোচনা। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয়ে আমরা দিয়েছি সংক্রামক রোগের ঝুঁকিতে বাংলাদেশ। এই বিষয়ে কথা বলতে দেশের স্বনামধন্য দুজন মেডিসিন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ। স্যারের অনেক পরিচয়, বর্তমানে ভাইস প্রেসিডেন্ট বিসিপিএস, একই সঙ্গে সাবেক অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ, এবং আরও অনেক পরিচয় আপনারা সবাই জানেন। আর সঙ্গে আছেন ডাক্তার রাশিদুল হাসান কনক, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই আবুল কালাম আজাদ, আপনার কাছে জানতে চাই যে একেবারে সবার জন্য আবারও নতুন করে সংক্রামক এবং অসংক্রামক রোগের পার্থক্যটা একটু আপনি নতুন করে আবার বলবেন স্যার, বুঝতে পারার জন্য। ধন্যবাদ। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা প্রোগ্রাম আপনারা করেন। তো আমাদের একটা একেবারে খুব, যদি আমরা স্পষ্ট করে বলতে চাই, যেখানে একটি সংক্রমণ থেকে রোগ হচ্ছে, সেটা বিভিন্ন রকমের জীবাণু থেকেই সংক্রমণটা হয়। এবং জীবাণু সম্বন্ধে মানুষের ইতিমধ্যে অনেকটা ধারণা হয়েছে। আমরা শুধু আগে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা প্রোটোজোয়া, যেগুলো ছোট ছোট প্যারাসাইটের মতো, সেগুলোর সংক্রমণ যখন হয় মানুষের শরীরে, এরা গিয়ে যে রোগটা করে, এটাকে আমরা বলি সংক্রামক ব্যাধি। আর এগুলোর বাইরে এরা সরাসরি এই রোগের সাথে করে না, কিন্তু এরা বিভিন্ন রকম রোগ করে। হার্টের রোগ করে, ব্রেইনের রোগ করে, কিডনির করে, লিভারের করে। এই রোগগুলোকে আমরা বলি অসংক্রামক ব্যাধি। এর মধ্যে আপনার ডায়াবেটিসের রোগের কথা মানুষ জানে, কিডনির রোগের কথা মানুষ জানে, স্ট্রোকের কথা মানুষ জানে, হাইপার টেনশনের কথা জানে। তো এগুলো অসংক্রামক ব্যাধির মধ্যে পড়ে। সংক্রামকের আরেকটি বিষয় হচ্ছে, যখন একজনের অসুখটা হবে তখন তার থেকে আরেকজনের ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ একটা জায়গা থেকে সংক্রমণ হচ্ছে, তারপর তিনি আবার আরেকজনকে দিতে পারেন। যেটা আমরা দেখতে পাই যে, ধরেন এখন আমরা খুব ডেঙ্গু নিয়ে কথা বলি। ডেঙ্গু মশার ভেতরে একটি ভাইরাস থাকে, এডিস মশার। সেই ভাইরাসটা একজন সুস্থ মানুষকে কামড়ালো, তার মধ্যে ভাইরাস দিয়ে দিল, তাহলে তাকে তার ভাইরাসের সংক্রমণ হলো। এবং তার ওখান থেকে যদি আরেকটি মশা সেই ভাইরাস সমৃদ্ধ রক্ত নিয়ে যায়, আরেকজন সুস্থ মানুষকে কামড়ায়, তাহলে তারও সংক্রমণ হয়ে গেল। এটা একটা। আবার কিছু কিছু রোগে থাকে, যেমন মনে করেন কারো হাতের স্পর্শে, হাতের মধ্যে জীবাণু থাকে, মুখের লালায় জীবাণু থাকে, তার রক্তের মধ্যে জীবাণু থাকে, সেইগুলো বিভিন্নভাবে শরীরে বিভিন্ন ফ্লুইড থাকে যেগুলো, সেগুলোর থেকে আপনার সংক্রমণ হতে পারে। না, বিশেষ করে আপনার হাঁচি কাশিতে একটা, তারপরে আপনার স্টুলের সাথে, ইউরিনের সাথে ইত্যাদি, এগুলো হচ্ছে আপনার সংক্রমণের পদ্ধতি। আর এগুলো নাই, আপনি ডায়াবেটিস, আপনি জানেন না যে কি করে রোগটা আপনার হয়ে গেল, মানে আপনি একাই, আপনারই শুধু রোগ, আপনারই ভিতরে রোগটা হয়ে গেছে। স্যার ধন্যবাদ। ডাক্তার কনক, আপনার কাছে একটু জানতে চাই যে এই রোগগুলোর নাম যদি একটু একাধারে বলতে থাকেন, যে সংক্রামক রোগগুলোকে আমরা মানে মোটা দাগে কোনগুলোকে সংক্রামক রোগ বলতে পারি? সংক্রমণের জন্য আসলে ক্লোজ কন্ট্যাক্ট এটা খুব জরুরি, যে কাছাকাছি থাকলো সেটা এখন আপনি মানুষ কাছাকাছি থাকতে পারে, অথবা যে স্যার আরেকটা বললেন যে দেহ, যে আমাদের বিভিন্ন ফ্লুইড থাকে, বিভিন্ন রস থাকে, সেটা আপনার রক্ত, কফ, থুতু, বিভিন্নভাবে পায়খানা, প্রস্রাব, তো এগুলো যদি কারো সংস্পর্শে আসে তাহলে হতে পারে। তা আমরা যদি এটা সংক্রামক রোগগুলো চিন্তা করি যে বিভিন্ন জীবাণু দিয়ে হয়, জীবাণুগুলো তো বিভিন্ন ভাগ আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস ইত্যাদি। তো এখন ধরেন ভাইরাল যদি যেগুলো চিন্তা করি, যেমন ধরেন এখন যেটা চলছে যে আমাদের ডেঙ্গু নিয়ে আমরা সবাই খুব আতঙ্কিত থাকি, কিন্তু আরেকটা রোগ এখন আরও 2-3টা একই সঙ্গে একই মশা দিয়ে একই মশার কামড়ে হচ্ছে, সেটা হচ্ছে জিকা এবং চিকুনগুনিয়া। তো এইগুলো নিয়ে আসলে আমরা খুব কম জানি, এগুলো কিন্তু সংক্রামক ব্যাধির অন্তর্গত। এছাড়া তো এর ভিতরে পড়ে না। না, নিপাও এক প্রকারের সংক্রমিত এটা সংক্রামক রোগ, কিন্তু সেটা কিন্তু এই ভাইরাস দিয়ে ছড়ায় না। আচ্ছা, সেটা আবার অন্যভাবে, যেমন শীতকাল আসছে, শীতকালে এখন আমরা খুব রস খাবে আর কি, সহজে সবাই যাই, রস খেতে যাই। তো রস আসলে সব রস থেকে কিন্তু আপনার নিপা ভাইরাস, এনকেফালাইটিস হবে না। সেটা হচ্ছে এখন অবশ্য অনেকে সাবধান হয়ে গিয়েছে যে রসের যে হাঁড়ি, সে হাঁড়ির উপর একটা জাল দেওয়া থাকে যাতে বাদুর ওটার মধ্যে থেকে খেতে না পারে।
আমরা বলি যে নিপা ভাইরাসের যে ভাইরাসটা সেটা বাদুড় থেকে আসে। তো বাদুড় যদি ওর সংস্পর্শে যেতে না পারে, বাদুড় থেকে সেই ভাইরাসটা যদি ওকে এখানে আমার ঢুকতে না গল্প পারে, অন্যরকম আছে, কারণ হচ্ছে যে যখন বাদুড় যখন দেখে বা কাক যখন দেখে যে এটি বদ্ধ করা আছে, সে তখন আরো বেশি কিন্তু মানে এটাকে খোলার চেষ্টা করে, তখন ইউরিন তো আরো বেশি পাস হয়, ঝুঁকিটা আরো কিন্তু বাড়ে। মানে তার মানে না খাওয়াটা বেশি তুলনামূলকভাবে হ্যাঁ, ভালো। মানে একদম কাঁচা না খাওয়াই ভালো। যদি খেতে ইচ্ছা করে সেটা আসলে ভালো আমি মতো যদি বলছি যে আপনি ফুটিয়ে খাই। রোগগুলোর নাম যদি বলেন যে বাংলাদেশে এক্সিস্ট করছে, এই রোগগুলো আসলে কোনগুলোকে দেখলে বুঝতে পারবে যে এটা সংক্রামক রোগ? এই যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, তারপর হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে যে টাইফয়েড, তারপর বিভিন্ন রকমের কলেরা, ডায়রিয়া, এগুলো বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে। তারপর হচ্ছে চর্মরোগের মধ্যে এখন এই যে কিছুদিন আগে বন্যা গেল, বন্যার পরে হচ্ছে স্ক্যাবিজ এবং ফাঙ্গাল ইনফেকশনগুলো, দাঁত বদি যেগুলো আমরা খোসপাস হয় সেগুলা। তারপরে নর্মাল যে সর্দি কাশি, যে হাঁচি কাশি যেগুলো হচ্ছে, সেগুলো বিভিন্ন সিজনাল যে ভাইরাসগুলো সেগুলো দিয়ে হচ্ছে। এগুলো সবচেয়ে কমন আমাদের যে এই সংক্রামক রোগ। ধন্যবাদ অধ্যাপক আবুল কালাম আজাদ। আমি একটি বিষয় জানতে চাই যে এই যে ফুলের রেণুর যে কথা বলা হয়, মানে যখন পরাগায়ন হয় সেখান থেকেও একটা সংক্রমণের একটা ইস্যু আছে। আবার একই সঙ্গে দেখা যায় যে এই শীতকালে একটু উষ্ণতার জন্য যে বিড়াল পালা বা কুকুর পালা, মানে এগুলোকে অনুষঙ্গ হতে পারে কিনা রোগ ছড়ানোর ক্ষেত্রে? অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার ফুলের রেণুর একটি বড় ভূমিকা রয়েছে। আপনার যেমন ধরেন অনেকে এইটার থেকে সহ্য করতে পারে না। যখন ফুলের পরাগায়ন হয় তখন তার থেকে যে সমস্ত দ্রব্য নিঃসৃত হয় এবং বাতাসে ভেসে বেড়ায়, এবং সেগুলো অনেক মানুষের জন্য অ্যালার্জির বড় কারণ। এবং এটাকে আমরা বলি হে ফিভার, ইউকেতে বলে হে ফিভার, আমরা আমেরিকান বা আমরা বাংলাদেশে অ্যালার্জিক রাইনাইটিস বলি। এটা একটা বড় কারণ। এটা কি সংক্রামক রোগের সাথে কোনো না, সম্পর্ক এটা আছে? সংক্রামক নয়। আচ্ছা, নাই। এবং ওখান থেকে সাধারণত ইউজুয়ালি আপনার হয় না। আপনি যদি ওখানে যদি কোনো রকম পার্টিকুলার কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে, মানে সৌভাগ্যবশত পুষ্পরেণু বা ওই ফুলের রেণু মধু খেতে ওখানে যে মৌমাছি যায় বা বলতে, তাদের কামড় তীক্ষ্ণ হতে পারে, কিন্তু তারা কিন্তু রোগ ক্যারি করে না, প্রধানত ক্যারি করে, যার ফলে সরাসরি ইনফেকশন হওয়ার চান্স না। কিন্তু মশা মানে মাছিবাহিত রোগ হতে পারে। মাছিরা অনেক সময় গিয়ে ওখানে বসে, এবং মাছির পায়ে এবং লেজের মধ্যে অনেক রকম জীবাণু থাকে, ইনক্লুডিং কলেরা, বিশেষ করে ডায়রিয়া হওয়ার মতো যে সমস্ত রোগগুলো থাকে ওটা মাছির মধ্যে থাকে। তাহলে কেউ অনেক সময় বাচ্চারা জবা ফুলের থেকে ওই মধুটা খাবার জন্য আমরা সেটা টান দিয়ে খাই। তো ওটা যদি মাছি বসে থাকে তাহলে সেটাই একটা বিপদ হতে পারে। সরাসরি ওটা করে না, এটা একটা। আর যে সিজন চেঞ্জের কথা যেটা বললেন, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই বাংলাদেশেই সিজন চেঞ্জের সময়, অর্থাৎ গ্রীষ্ম বা হেমন্ত থেকে শরৎ, বর্ষা, শরৎ, হেমন্ত থেকে যখন শীতের দিকে যাচ্ছি আমরা, তখন এই যে র্যাপিড চেঞ্জ, যে পৃথিবী তখন মানে বাংলাদেশ তখন গরম ছিল, এখন একটু একটু ঠান্ডা হচ্ছে, এই টেম্পারেচারে অনেক রকমের রোগ বিকশিত হয়, অনেক রকমের রোগ আবার সাপ্রেসড হয়, অর্থাৎ কমে যায়। তবে এই সময় দেখা যায় যে শ্বাসনালীর, খাদ্যনালীর এবং চর্মরোগের এটা বিরাট একটা সংক্রমণ হয়। আগে এক সময় আমরা ধারণা করতাম যে শীতকালে মানুষের রোগভোগ কম হয়, ভালো ভালো খাবার পাওয়া যায়, অনেক ভেজিটেবলস পাওয়া যায়, মানুষ ঘরের মধ্যে বেশি থাকে, শীতের মধ্যে বের হয় না, এবং এই যে এই সময়টা কম রোগ হতো এবং আমরা দেখতাম। কিন্তু এখন আপনি যেটা বললেন যে আমাদের রোগের ঝুঁকির সংখ্যা এবং রোগের সংখ্যাও বেড়ে যাচ্ছে, এখন কিন্তু এখন আর কোনো হসপিটালে শীতের দিনে আমরা দেখতাম যে হসপিটালে গ্রীষ্মকালের তুলনায় 3 ভাগের 1 ভাগ রোগী থাকতো বা অর্ধেক রোগী থাকতো সর্বোচ্চ। এখন এটা উল্টো হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে শীতকালে একই রকম, সারা বছরই একই রকম, এবং শীতকালেও রোগী। আপনি দেখেন যে শীতকালে ডেঙ্গু হওয়ার কথা না, বর্ষাকাল কবে চলে গেছে। আগে আমরা ধরে নিতাম যে বর্ষাকালে বর্ষার পানিতে আপনার ডেঙ্গুর মশা, লার্ভা, ডিম থেকে মশা হয় এবং তারা আপনার এখানে ছড়ায়, কিন্তু এখন তো সেটা ব্যাপার নাই। এখন দেখা যাচ্ছে যে আপনার এই বিভিন্ন মশার এমন মিউটেশন হয়ে গেছে, তারা দীর্ঘদিন তাদের ডিমকে বাঁচিয়ে রাখতে পারে, দীর্ঘদিন তারা ভাইরাসকে ধরে রাখতে পারে, তারা একটা ছড়িয়ে দিতে পারে। স্যার, আরেকটি বিষয় যে বলছিলাম স্যার, এই যে কুকুর বিড়াল পালার যে ব্যাপারটা, এটা সংক্রামক
রোগের ঝুঁকি সংক্রামক রোগ অবশ্যই করতে পারে। কুকুর বিড়ালের থেকে তো বিরাট বড় সংক্রামক রোগ রয়েছে। যেমন যদি আমি বলি কুকুর কামড়ালে যে জলাতঙ্ক রোগ হয়, ভ্যাকসিন মানে কি বলে আপনার ওই যে র্যাবিস তো আপনার একটি অত্যন্ত আপনার চিন্তার রোগ, যে দীর্ঘদিন ধরে আপনি বুঝবেন না, হঠাৎ করে এমন হলো এবং আপনার সমস্ত স্নায়ুতন্ত্র প্যারালাইজ হয়ে গেল এবং পানি খাবার ইচ্ছে জাগবে কিন্তু পানি খেতে পারবে না, হাইড্রোফোবিয়া বলে। এবং আলটিমেটলি এটা চিকিৎসা খুব একটা রোগ হয়ে যাওয়ার পরে মৃত্যু কিন্তু অনেক বেশি অবধারিত। তখন আপনার প্রিভেনশন করতে হয়, অ্যান্টিবডি দিতে হয় যদি আপনি জেনে থাকেন। তো কুকুরের থেকে এটা একটা ছাড়াও কুকুরের শরীরের অনেক ডিম থাকে এবং এখান থেকে একটা সংক্রামক ব্যাধি হয় এবং এটাকে বলে হাইডেটিস সিস্ট। বাচ্চারা কুকুরকে আদর করে এবং কুকুরের স্টুলের মধ্যে থেকে যে আপনার সেখান থেকে যে ডিম গিয়ে জমা হয়, এটাকে ইকাইনোকক্কাস গ্রানুলোসাস বলে একটা জীবাণু থাকে। সেই জীবাণু যদি আপনার হাত দিয়ে বাচ্চারা একটা জিনিস তারপর চকলেট খেলো, তো সেই জীবাণু গেল, সেখান থেকে লিভারে ফোড়া হতে পারে এবং হাইডেটিস সিস্ট একটা অত্যন্ত কঠিন বিষয় এবং সেটা দীর্ঘদিন ধরে এটা হতে পারে। এবং আপনার কুকুরের থেকে আরও অনেক রকমের থাকে, কিন্তু বিড়ালের লালা থেকে একটা রোগ যায়, সেটা হলো যেমন সংক্রামক ব্যাধি ডিপথেরিয়া, যেটা আমরা দেখতাম যে বাচ্চাদের আগে খুব হতো, যে গলার মধ্যে একটা প্যাচ হয়ে গেল এবং কাশতে কাশতে তারপরে শ্বাসকষ্ট হয়ে গেল, নাক বন্ধ হয়ে গেল এবং মারা যেতে পারে। তারপরে স্নায়ুতন্ত্র প্যারালাইসিস হয়ে যায়, ক্রেনিয়াল নার্ভ প্যারালাইসিস হয়, হার্ট নষ্ট হয়ে যায়, শকে চলে যায়। ডিপথেরিয়া একসময় মৃত্যুর বড় কারণ ছিল। এটা কিন্তু বিড়ালের লালা থেকে যেত। আর এছাড়াও আপনার বিড়ালের নখের আঁচড়, কুকুরের নখের আঁচড়, এখান থেকে তো রয়েছেই। এবং বিড়ালের নখের আঁচড় থেকে একটা রোগ হয় যাকে বলে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, যে বিড়াল আপনার নখ দিয়ে আঁচড় দিয়ে দিল, হয়তো আদর করে দিল কিন্তু স্ক্র্যাচটা অসুবিধা হয় এবং এটা একটা খুব ইম্পর্ট্যান্ট। এবং কুকুরের নখের মধ্যে অনেক সময় আপনার ধুলোবালি থাকে এবং মাটিতে পড়ে থাকা টিটেনাসের জীবাণু থাকে, টিটেনাসের স্পোর, এবং সেটা তারা কামড় দিল এবং টিটেনাসের স্পোর চলে যেতে পারে যদি আপনার সেটা ভালো করে পরিষ্কার না করে। অসংখ্য রোগ আসলে হতে পারে, অসংখ্য, এবং কুকুর বিড়ালের সাথে অসংখ্য, তারা কামড় দিলে তো রয়েছেই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার কনক, আপনার কাছে জানবো যে এই যে অনেক রোগের কথা আসলে শুনিও নয়, স্যার যেভাবে সুন্দর করে একদম নাম ধরে ধরে আসলে বললেন, কিন্তু তারপরেও কিন্তু আমাদের দেশে কুকুর বিড়াল পালার প্রবণতা আমরা তুলনামূলকভাবে দেখছি, যেটি আসলে পশ্চিমা বিশ্বে বা উন্নত বিশ্বে আমরা দেখি। এই প্রাণীগুলোকে ঝুঁকিমুক্ত করে নেওয়া কি যায় নাকি আসলে যায় না, নাকি এটার ব্যাপারে সতর্কতা আসলে কি? না, আমরা কিছুটা ঝুঁকিমুক্ত করতে পারি। যে কুকুর বিড়ালগুলো পালা হচ্ছে তাদেরকে যদি রেগুলার ভ্যাকসিনেশন করি, তাহলে কিছুটা সংক্রামক ব্যাধি যেগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আর নিয়মিত ভেটেরিনারি যে ডক্টর আসছেন তাদেরকে যদি দেখায়, আর নিয়মিত আমরা মানুষ যেরকম গোসল করি তাদেরকে এরকম সুন্দর মতো গোসল করে পরিষ্কার করে রাখা, পরিষ্কার পরিবেশে রাখা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তবে যতই পরিষ্কার করি বা যাই করি, আসলে এদের যে গায়ের লোম এগুলা উড়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু সবসময় প্রিভেন্ট করা যায় না। এই জন্য স্যার তো কমিউনিকেবল ডিজিজের কথা বললেন, যে সংক্রামক ব্যাধি, এদের থেকে কিন্তু কিছু অসংক্রামক ব্যাধি যেটা আছে সেটা কিন্তু বাড়তে পারে। আচ্ছা, এবং সবার হবে না, যাদের শরীরের মধ্যে সে অ্যালার্জির মাত্রা বেশি থাকবে, যেমন অ্যাজমা হতে পারে, যে হাঁপানি যেটা বলি আমরা। স্যার আরেকটা কথা বলে অ্যালার্জিক রাইনাইটিস, এগুলো তো আমরা এখন আসলে আমাদের ঢাকা শহরের আবহাওয়া তো খুব খারাপ, সেই সাথে যদি এইগুলো থাকে, দেখা যাচ্ছে অনেকেই ভালো হচ্ছে না। আমরা প্রচুর রোগী পাই যে অনেক ওষুধপত্র খেয়েও ভালো হচ্ছে না, কারণ এই ফ্যাক্টরগুলোকে আমরা রিমুভ করছি না। ধন্যবাদ। অধ্যাপক আবুল কালাম আজাদ, যেটি বলছিলেন যে রোগের ক্রমাগতভাবে বাড়ছে সংক্রামক রোগ, কিন্তু আমাদের প্রস্তুতিটা কেমন, বা রোগীরা আসলে এটা বুঝতে পারছে কিনা, বোঝানো যাচ্ছে কিনা, বা আমাদের স্বাস্থ্য বিভাগ, যেটি আমরা হাসপাতাল বলি বা অধিদপ্তর বলি বা মন্ত্রণালয় বলি, মানে এটিকে ডিল করার জন্য কি আলাদা কোনো চেঞ্জেস বা কোনো পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা? আমি মনে করি যে এখানে অনেকগুলো জায়গা রয়েছে। আমি যদি একেবারে উপরের থেকে বলি, স্বাস্থ্য বিভাগের, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগ এটা নিয়ে কাজ করে, এবং এর যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে সেবা বিভাগের, এবং সেখানে আপনি জানেন যে একজন সংক্রামক ব্যাধির একটা লাইন ডিরেক্টর একজন থাকেন। তারপরে এর মধ্যে একটা রোগ, টিবির মতো রোগ,
টিবির জন্য একটা আলাদা করে লাইন ডিরেক্টর থাকে এবং সেখানে সংক্রামক ব্যাধি নিয়ে এবং যতটুকুন পারা যায় সেই কাজটা হয়। বাংলাদেশের একটা বড় মানে সংক্রামক ব্যাধি প্রিভেনশনের জন্য বাচ্চাদের ইমিউনাইজেশন, চাইল্ডহুড ইমিউনাইজেশন ইপিআই প্রোগ্রাম রয়েছে। এটা অত্যন্ত একটা এস্টাবলিশ এবং ভালো পদ্ধতি এবং সেখান থেকে অসংখ্য মানুষের জীবন এবং এতে করে আমরা শিশু মৃত্যুর হার কমাতে পেরেছি, মাতৃমৃত্যুর হার কমাতে পেরেছি এবং এই রকম টিকা আমরা ব্যবস্থা করে এটা সরকারি পর্যায়েই করে, এটা বিনা পয়সায়। রিসেন্টলি আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে টিকা এটাও করেছে, এটা ক্যান্সারের বিরুদ্ধে। অর্থাৎ সংক্রামক ব্যাধি নয়, অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেটাও আপনার টিকার এটা এবং সরকারি পর্যায়ে এটা করছে। এবং আপনার ধরেন আমাদের যখন কোভিড হলো, এটা সরকার বিনা পয়সায় আমাদেরকে টিকা দিয়েছেন। এরকমভাবে আমাদের ইপিআই প্রোগ্রাম আমাদের সবসময় ভালো কাজ করার চেষ্টা, এটা সরকারি পর্যায়ে গেল। আমাদের দেখেন যদি বলেন যে সংক্রামক ব্যাধির ব্যাপারে, ডেফিনেটলি আমাদের একটা ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজ ইনস্টিটিউট চিরঙে রয়েছে, আপনি জানেন। আর বাংলাদেশের ঢাকায় এই যে মহাখালীতে একটা ইনফেকশাস ডিজিজ হসপিটাল বহু আগে থেকে। কিন্তু স্যার এই হাসপাতালটা নিয়ে আমার কথা আছে আর কি, মানে সংক্রামক রোগের ব্যাপ্তি যত, মানে পরিধি যত বড়, মানে সেই অনুযায়ী একটা হাসপাতালকে সংক্রামক ব্যাধিটা একটু কর্নার বা একটু সাইডেড, বা আপনি দেখেন যে একটা আইসিইউও করেছে তার হয়তো 1-2 বছর আগে আর কি, মানে সেটিকে আবার যে একটা সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ সেটিও হয়তো পদায়ন হয়েছে কিছুদিন আগে। মানে হাসপাতালে সংক্রামক রোগের লোড অনুযায়ী এটি আসলে পূর্ণাঙ্গ করা উচিত কিনা, আমি মানে একটা আলাদা ডিসিপ্লিন হাসপাতাল। আমি তো মনে করি এটা হাইয়েস্ট একটা রেফারেল সেন্টার হওয়া উচিত। জি, এবং এটা অনেক, মানে এটা তো মানুষের কাছে একটা কুত্তা বিড়ালের হাসপাতাল বা তাদের ট্রিটমেন্ট, মানে যদি শুনতে খারাপ শোনায় আর কি, কিন্তু এই রোগের যত পরিধি আপনি যত কিছু বললেন সেই অনুযায়ী তার প্রস্তুতি কিন্তু নাই স্যার। আমার ছোট্ট একটা এক্সপেরিয়েন্স রয়েছে। যখন আমি ছাত্র মেডিকেল কলেজে পড়ি, তখন আমি একবার ওই ছাত্রদের নিয়ে যাই, তো আমি তখন গিয়ে আমি দেখেছিলাম যে ওয়ার্ডে যেরকম সাজানো রয়েছে, আসলে তখনও আমাদের ইনফেকশাস ডিজিজের জন্য কোনো স্পেশালিস্ট তৈরি হয়নি। এবং এটা আমাদের ইদানিংকালে হচ্ছে, আমাদের এফসিপিএস হচ্ছে, এমডি হচ্ছে। তো আমার তখন ইউজুয়াল জেনারেল ডক্টররাই চিকিৎসা করতেন, একটু সিনিয়র। কিন্তু আমি দেখতাম যে ওখানকার কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতি এবং অন্যান্য সব ভালো, কিন্তু যেটা হয় বাংলাদেশের সব কিছুতেই একটা রেফারেল সিস্টেম গড়ে ওঠা, মানুষকে ওইভাবে পাঠানো ইত্যাদি আমরা আগে থেকেই করতে পারি না, যার ফলে মানুষ যে জানবে, মানুষকে জানাতে হবে। যেমন ওই যে মানুষে জানে যে কোনো জায়গায় আপনি যদি পঞ্চগড়েও থাকেন, না এটা সিরিয়াস রোগ, এটা ঢাকা মেডিকেল কলেজে পাঠাতে হবে, তারা কোনো রকম একটা ভ্যান ভাড়া করে ঢাকা মেডিকেল কলেজে চলে আসলেন, এটা জানেন যে ঢাকা মেডিকেল কলেজে একবার ঢুকতে পারলে একটা চিকিৎসা হবে। তো সেই রকমভাবে আমাদের যদি এরকম একটা রেফারেল সেন্টার, শুধু ওখানে নয়, আমাদের যে পরিমাণ আপনার টিবির পেশেন্টের, যেরকম আমরা টিবি হসপিটাল করেছি, সেরকমভাবে অন্যান্য নন টিবি যে সমস্ত আপনার রোগ ছিল, মধ্যেখানে তো দেখবেন আপনি উত্তরাঞ্চলে আপনার কালাজ্বর কী পরিমাণ ছিল, কালাজ্বরের লোড কমে গেছে। এখন এনকেফালাইটিস নিয়ে আমরা চিন্তা করছি যে জাপানিজ এনকেফালাইটিস আমাদের অলরেডি 3টা জেলাকে আমরা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি। এবং এটা আপনি জানেন যে জাপানিজ এনকেফালাইটিস ওখানে হচ্ছে, একটু আগে যেটা নিপা এনকেফালাইটিসের কথা আরেকটা বলছিল, যে নিপা এনকেফালাইটিস একটা, জাপানিজ এনকেফালাইটিস একটা। নিপা এনকেফালাইটিস যেমন মেহেরপুর দিয়ে শুরু হয়েছিল, সেটা আবার মধ্যখানে থেমে থাকে, আবার হয়। এবং ওটা শুধু না, ওই যে গ্রীষ্মকালেও কিন্তু হয় নিপা এনকেফালাইটিস। লিচু, অর্ধ খাওয়া লিচুর থেকেও ওইটার নিচে পড়ে থাকে, বাচ্চারা এসে চুকিয়ে খায়। এইটার জন্য আমাদের কিন্তু অনেকগুলো জায়গায় রয়েছে যেখানে আপনার করতে হবে আমাদের। এবং দেখেন, আগে ঢাকা মেডিকেল কলেজে আপনি যদি মনে করেন যে 70-75 পর্যন্ত, ইভেন আমরা যখন ইন্টার্ন, সেই সময়ও আপনার যেখানে এখন নিউক্লিয়ার মেডিসিন সেন্টার দেখছেন, সেই জায়গায় কিন্তু একটা ইনফেকশাস ডিজিজ একটা ইউনিট ছিল। মানে আস্তে আস্তে উঠে গেছে, নতুন করে আবার গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা পড়েছে। এটা কিন্তু সরকারের তখন থেকে পরিকল্পনা ছিল। এবং আমি নিজে গিয়েছি আমার স্যারের সাথে ইন্টার্নশিপ করার সময় রাউন্ড দিতে ইনফেকশাস ডিজিজ সেকশনে। আমরা গিয়ে সব রোগীকে ধরতাম, আমাদের কোনো মনে হতো না যে সংক্রামক ব্যাধি আমার মধ্যে চলে আসবে। সলিমুল্লাহটাও আমার মনে আছে, আমার নানি ভর্তি হয়েছিলেন, আমি সেখানে গিয়েছি। অর্থাৎ সরকারের প্রস্তুতি থাকে, কিন্তু সিচুয়েশন অনুযায়ী যে চেঞ্জ হয়, পরবর্তী পর্যায়ে এই ইনফেকশনগুলো কিন্তু জেনারেল ওয়ার্ডে চলে এসছে আর কি। হ্যাঁ, ঢাকা মেডিকেল আলাদা করে আর তখন আর ইনফেকশন করে না। স্যার, আমি আসবো ডাক্তার কনক, আপনার কাছে জানতে চাই যে সাধারণ মানুষের কত ধরনের লক্ষণ আসলে সংক্রামক রোগের ক্ষেত্রে দেখা যায়, যেটি দিয়ে বুঝবে যে এটি আমার সংক্রামক রোগ?
আসলে সংক্রামক রোগ প্রথম লক্ষণ হচ্ছে ম্যালেজ, মানে আপনার শরীরটা ভালো লাগবে না। আচ্ছা। হ্যাঁ, কোনো কারণ ছাড়াই দেখবেন যে শরীরটা কেমন লাগতেছে, সেটা শরীর ব্যথা ব্যথা, অত্যধিক ঘুম পাওয়া, অত্যধিক দুর্বলতা। এরপরে আসে জ্বর। জ্বর হচ্ছে সবচেয়ে কমন সিমটম, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো একটা ইনফেকশন হয়েছে। এছাড়া সর্দি, কাশি, হাঁচি এগুলা, তারপরে শরীরে বিভিন্ন রকমের ফুসকুড়ি, বমি, পাতলা পায়খানা, বমি বমি ভাব, তারপরে হচ্ছে কাশির সাথে কফ বের হওয়া, এগুলাই মোটামুটি আমরা সংক্রামক রোগের লক্ষণ হিসেবে ধরে নিই, যে যখন হঠাৎ করে আসলো। সংক্রামক রোগ ডিল করতে গিয়ে মানে আপনাদের ট্রিটমেন্ট মানে প্রসিডিউরটা আসলে কি হয়, কমনলি আপনারা আসলে কি করেন? আসলে সংক্রামক রোগ যখন আমরা ডিল করি তখন আমরা দেখি যে এটা আসলে কোন জীবাণু দিয়ে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আপনার বিভিন্ন রকম সিমটম দেখে পেশেন্টকে এক্সামিন করে, আবার কিছু কিছু ক্ষেত্রে অল্প কিছু পরীক্ষা দিয়েও বোঝা যাচ্ছে যে সেটা কী দেওয়া হয়। তো পরীক্ষা করার আগ পর্যন্ত আপনার হিস্ট্রি মানে ইতিহাস নিয়ে তারপর রোগীর পরীক্ষা করে আমরা এটা কিছুটা ডিটারমাইন করতে পারি ভাইরাস না ব্যাকটেরিয়া। যদি ভাইরাল হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিছু সিমটোমেটিক আমরা ট্রিটমেন্ট দিই। সিমটোমেটিক ট্রিটমেন্টের মধ্যে আসলে এটার মধ্যে হচ্ছে অ্যান্টিবায়োটিক থাকবে না। হ্যাঁ, আদার দ্যান দ্যাট আপনার কাশি হচ্ছে, কাশির কিছু ওষুধ, শরীর ব্যথা লাগছে, ব্যথার জন্য কিছু হয়তো প্যারাসিটামল টাইপের আমরা ওষুধ দিচ্ছি, সরাসরি ব্যথার ওষুধ আমরা দেই না। তারপরে নাক দিয়ে পানি পড়ছে, কিছু অ্যান্টিহিস্টামিন ইউজ করলাম। বমি বমি ভাব হচ্ছে, সে বমির ওষুধ, মানে অ্যাকর্ডিং টু সিমটম, লক্ষণ অনুযায়ী। আর যদি আমরা মনে করি যে কিছু, যে আমরা বলি টক্সিক চেহারা বলি আর কি, এই টক্সিক চেহারা বা এরকম যদি দেখি শুরু থেকেই মনে হচ্ছে যে এটা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তখন অ্যান্টিবায়োটিক শুরু করি। কিন্তু সেই অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অবশ্যই আমি আমার যে দর্শক যারা আছেন বা জুনিয়র ডাক্তাররা যারা আছেন তাদেরকে বলবো, একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আমরা 100 বার চিন্তা করে নেব সেই অ্যান্টিবায়োটিকটা আসলে ইন্ডিকেটেড কিনা, এবং দেওয়ার আগে অবশ্যই কালচার করে, কালচারের স্যাম্পল পাঠিয়ে তারপরে যাতে অ্যান্টিবায়োটিকটা শুরু করা হয়, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারি এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক খান আবুল কালাম আজাদ, আপনার কাছে জানবো যে সংক্রামক রোগের সাধারণ অবস্থা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আসলে অ্যান্টিবায়োটিকের সাথে রিলেশনটা কত, বা আমরা যেমন বলছি যে আমরা সবসময় চেষ্টা করি অ্যান্টিবায়োটিক না দেওয়ার জন্যে, যেটি ডাক্তার কনক বলছিলেন, আবার একই সাথে চিন্তা করে দেয়া। আমরা যেমন দেখি যে আমার বাবুর অসুস্থতার ক্ষেত্রে দেখি যে যখন সিনিয়র কারোর কাছে যাচ্ছি উনি বারবার অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করছেন, আবার একই সময় একটা জুনিয়র কারোর কাছে গেলে উনি অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করছেন। এই যে প্রবণতা, মানে এটি চিকিৎসকদের মধ্যে, রেজিস্টার্ড চিকিৎসকদের মধ্যে হচ্ছে, বাইরের প্রসঙ্গে আমি আরও পরে আসছি, মানে এই জায়গাতে আমরা আইডিয়াল প্র্যাকটিস বা আইডিয়াল প্রেসক্রিপশন লেখা, মানে এই জায়গাতে আমাদের কতটা গ্যাপ হচ্ছে স্যার? অনেকগুলো কারণ রয়েছে এর পেছনে যে এটা কেন এত গুরুত্বপূর্ণ। তো এটা বলি যে আমাদের জনস্বাস্থ্যের যে বিষয়গুলো থাকে, মানুষ কখন খুব সচেতন বা অসহায় বোধ করে যখন সংক্রমণের কারণে তার জ্বর আসে, এবং জ্বর ছাড়া কিন্তু মানুষ অমনি যাচ্ছে না। একটা জেনারেল ব্যথা হলো বা একটু হাত পা ম্যাজ করলো, হয়তো একটা প্যারাসিটামল খেয়ে নিল, কিন্তু যখন জ্বর আসে তখন মানুষ একটু বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তির জন্য সে কখনো পাশের ওষুধের দোকানে ওই লোকটির কাছে গেল, অথবা তার স্থানীয় যে রকম ডাক্তারই হোক, সে তো তার পরিচয় জানে। সে যখন দেখে যে এই লোকটির নিজের নামের আগে ডাক্তার পদবি লিখছে, বা ছোটবেলা থেকে শুনে আসে উনি ডাক্তার, তার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে জানা, তারপর রেজিস্টার্ড প্র্যাকটিশনার। সব জায়গায় আমরা দেখতে পাই যে জ্বর মনে হলেই তারা ওই জ্বরটির যে কারণ অনুসন্ধান করা, একটি ভাইরাল জ্বর, যেমন ওটা আমাদের রেসপিরেটরি ভাইরাস যেমন রয়েছে আপনার এই শীতকালে, যে আমরা ইনফ্লুয়েঞ্জার মতো কঠিন রোগের কথা না বললাম, রাইনো ভাইরাস আমরা 1 দিন 2 দিন আক্রমণ করবে, একটু নাক দিয়ে একটু পানি পড়বে, নাক বন্ধ, একটু গলা বন্ধ, একটু খুসখুস কাশি হলো, 3 দিনের দিন ঠিক হয়ে যাবে, মানে ওষুধ খাইলেও 3 দিন, না খাইলেও 3 দিন 7 দিন যায় না। ইনফ্লুয়েঞ্জার ব্যাপারটা ব্যাপকতা এসছে ইদানিংকালে আফটার কোভিড, যে ইনফ্লুয়েঞ্জা আগে আমাদের এত নিউমোনিয়া করতো না, কিন্তু এখন ইনফ্লুয়েঞ্জার নিউমোনিয়া আমরা প্রচুর পাই। এই ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাসের ব্যাপার, এটা জ্বর করছে। আপনি কোভিডের সময় কোভিড দেখেন, এই ডেঙ্গুর সময় ডেঙ্গু দেখেন, এবং অন্যান্য যে কোনো জ্বর, এবং তার কারণটা অনুসন্ধান না করে দুটো কাজ আমরা করছি। একটা হলো আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, 2 নম্বর অ্যান্টিবায়োটিক যে দিচ্ছি এটা কোন অ্যান্টিবায়োটিক কোথায় কাজ করে, কোন জীবাণুর বিরুদ্ধে, সেটা সম্বন্ধে আমাদের জ্ঞান ধারণা নাই।
3 নম্বর হলো যদি আপনি বলেন তাহলে এইটা ডিউরেশন, যে কতদিন ওষুধটা খাবে, কত ডোজে খাবে, তাও কখনো পারফেক্ট না। রোগীর ইচ্ছে হলো রোগী কেন, কারণ তার তো ভাইরাস জ্বর হয়েছে। কিনতেই যাই হচ্ছে গ্রামে একটা মানুষ 2টা অ্যান্টিবায়োটিক দেন। জি 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 জি, প্রবণতা তো আমাদের। জি জি জি। স্যার আমি যেখানে বলছিলাম যে স্যার অন্তত রেজিস্টার্ড চিকিৎসকদের কাছে যাওয়ার প্রবণতা যেহেতু আগের থেকে অনেক বেশি, মানে তাদেরকে এই প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসার ব্যাপারে স্যার কি করা যেতে পারে? অবশ্যই। এক নম্বর হচ্ছে যে তাদের ভেতরে এই ধারণাটি রয়েছে, মেডিকেল কলেজে পড়ার সময় তারা জানেন অ্যান্টিবায়োটিকের উপকারিতা অপকারিতা, অ্যান্টিবায়োটিক কখন ব্যবহার করা যাবে। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু জীবাণু বিরুদ্ধে ওষুধ করা যায়। অ্যান্টিবায়োটিক আমরা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে বলছি, ভাইরাস হলে অ্যান্টিভাইরাল করতে হয়, ফাঙ্গাসের বিরুদ্ধে অ্যান্টিফাঙ্গাল করতে হয়, প্রোটোজোয়ার বিরুদ্ধে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, সবই কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে। বড় দাগে বলতে গেলে এরা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। এবং দেখেন এটা কোনটার ক্ষেত্রে কোনটা কাজ করবে, যে তার ডায়রিয়া হয়েছে আপনার এন্টামিবা হিস্টোলাইটিকা বলে পেটের একটি প্যারাসাইট দিয়ে, কিন্তু ডায়রিয়া হলে আমার রোগীকে আমি সিপ্রোসিন খাইয়ে দিচ্ছি, অ্যাজিথ্রোমাইসিন দিচ্ছি, এটা কিন্তু এন্টামিবা হিস্টোলাইটিকাতে কাজ করবে না। অথবা তার জ্বর হয়েছে, টাইফয়েড জ্বর হয়েছে, তার জন্য দরকার তার একটা নির্দিষ্ট, আপনি জানেন যে টাইফয়েড জ্বরে বাংলাদেশে এখন অনেক অ্যান্টিবায়োটিক কাজ করছে না, 2-1টা অ্যান্টিবায়োটিক, তো আপনি ইচ্ছে মতে আপনি একটা ওষুধ দিতে পারেন না, এবং তাকে দিয়ে দিল, তাকে বললো যে 5 দিনের জন্য ওষুধটা খান, সেটাও কাজ করবে না। আবার দেখা গেল যে তার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুতে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই, তার শুধু পানি খাওয়া ছাড়া আর প্যারাসিটামল ছাড়া তার কোনো কিছু লাগে না, আপনি তাকে প্রথম দিন থেকে তাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম আমরা। তাহলে এই কাজগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের রেজিস্টার্ড যে প্র্যাকটিশনার, তারা যখন মেডিকেল কলেজের নলেজ, তিনি কিন্তু খুব সহজেই বোঝেন জ্বরের লক্ষণ দেখে, যেটা আমাদের ডক্টর কনক চমৎকার করে বললেন যে অনেক রকম লক্ষণ থাকে, এক একটা অর্গানের এক এক রকম লক্ষণ বোঝা যায়, এবং আপনার সারা শরীর মিলিয়ে প্রথম দিন যখন অসুবিধা, এটা ভাইরাসের, সারা শরীর মিলিয়ে অসুবিধা, চোখে ব্যথা, মাথা ব্যথা, গা ব্যথা, এই আপনার। কিন্তু আমার মূল কথা হচ্ছে যে রোগী তো বুঝতে চায় না, রোগী তো নিজেও অ্যান্টিবায়োটিক নিতে চায়, কিন্তু এখানে তো রেজিস্টার্ড চিকিৎসকদের দায়িত্ব, সেই জায়গাতে একটা হেরফের আসলে হচ্ছে। আমি একটু ডাক্তার কনক আপনার কাছে, মানে আমার একটা সাধারণ মনের প্রশ্ন, যে 3 দিন পর্যন্ত যে অপেক্ষা করা কালচারের ক্ষেত্রে, বা কালচার তো সবগুলো প্রতিষ্ঠান আসলে করতেও সেভাবে আসলে ভালোভাবে পারে না, মানে এই অপেক্ষাটা আসলে করতে চায় না, আমারও অস্বস্তি লাগে যে এতদিন পর্যন্ত কেন অপেক্ষা করবো। এটার কি টাইম কি সারা পৃথিবীতে এরকম যে কালচার হতে তাকে এই টাইমটা আসলে দিতে হবে? যদি খুব ওভারওয়েলমিং ইনফেকশন থাকে সেক্ষেত্রে অনেক সময় 2 দিনের মধ্যেও কিন্তু কালচারে গ্রোথ চলে আসতে পারে। আসলে কালচারে তো শুধু আমরা জীবাণু গ্রোথটা দেখি না, সেই জীবাণুটা আবার কোন অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিক এর উপরে কাজ করছে সেটাও দেখতে হয়। সো আপনাকে প্রথমে কি করতে হবে, জীবাণুটাকে জন্মানোর সুযোগ দিতে হবে, জন্মানোর সময় সে কোন অ্যান্টিবায়োটিকটা থাকলে সে জন্মাতে পারছে না সেটাই তো আমরা কালচারে দেখি, আর যে অ্যান্টিবায়োটিক থাকলে জন্মাতে পারছে তার মানে সেটা রেজিস্ট্যান্ট। তো আপনাকে মিনিমাম 3 দিন তো দিতেই হবে, খুব ক্ষেত্র বিশেষে 2 দিনে 2-1টা ক্ষেত্রে পাওয়া যায়, 3 দিন দিতেই হবে। এখন ওই যেটা বললাম, যে স্যার যেটা বললেন সারা শরীরে যখন একসঙ্গে সমস্যা, এটা অলমোস্ট অলওয়েজ এটা ভাইরাস। যখন স্পেসিফিক কোনো একটা অর্গান নিয়ে সমস্যা নিয়ে আসবে এবং দিন দিন বাড়তে থাকবে, সেটা ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা বা অন্য প্রোটোজোয়াগুলোর সম্ভাবনা বেশি। এবং সেই ক্ষেত্রে এই জন্যই বললাম যে হিস্ট্রি নেওয়ার গুরুত্ব আছে, যে পেশেন্টের কাছ থেকে শুনে এক্সামিনেশন করে, যে আপনি ওই কালচারের জন্য ওয়েট করে কি 3 দিন পরে অ্যান্টিবায়োটিকটা শুরু করবেন নাকি শুরুর দিন থেকে শুরু করে দিবেন, সেটা পুরোপুরি আপনার ফিজিশিয়ানের উপরে। এবং কিছু কিছু ক্ষেত্রে রোগী তো বুঝতে চাইবে না, কারণ সে তো কষ্টে আছে, তখন তাকে বোঝানোর দায়িত্ব কিন্তু আমার, যে এইটা খেলে কি সুবিধা, না খেলে কি অসুবিধা, এবং কখন মনে করবো যে না খেতেই হবে। তাকে আমি দেখছি যে বেশিরভাগ পেশেন্ট 5-7 মিনিট যদি আমি একটু কথা বুঝিয়ে বলি, বেশিরভাগ রোগীকে কিন্তু দিতে হয় না। কিন্তু সেই 5-7 মিনিটের সময়টা আসলে সবাই মন থেকে দেয় কিনা, সেটি তো প্রশ্ন আসলে আছে। স্যারের কাছে আমি আগে হয়তো এরকম ছিল, কিন্তু আমার মনে হয় এখন আমাদের যারা সিনিয়র বলেন বা জুনিয়র ডাক্তার বলেন, এরা কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সময় দেন রোগীকে কাউন্সেলিং এর জন্য। স্যার আমি এখানে আরেকটি বিষয় জানতে চাই, যে আমরা আইডিয়াল প্রেসক্রিপশন নিয়ে একটা এপিসোডও করেছিলাম, আমাদের সৈয়দ আতিকুল হক স্যার ছিলেন, বা আরও মেডিসিনের নাজমুল হাসান স্যার ছিলেন, 3 জনের একটা প্যানেল নিয়ে করেছি। মানে আমার জানার বিষয় হচ্ছে পৃথিবীতে প্র্যাকটিসটা কি, যে আমার প্রেসক্রিপশনটা আইডিয়াল হলো কি হলো না, সংক্রামক বলি, অসংক্রামক বা স্কিনের বা যে কোনো রোগের ক্ষেত্রে, মানে সেটি দেখার কি একটা বডি থাকা উচিত কিনা, বা তারা এটি র্যান্ডমলি আসলে প্রেসক্রিপশন দেখে একটু চেক করতে পারেন কিনা, মানে সেই প্র্যাকটিসটা আমাদের দেশে আদৌ আছে কিনা, ইন্টারন্যাশনালি আসলে কি হয় স্যার? ধন্যবাদ। এটা আসলে আপনার যেটা হলো, ডেফিনেটলি বাংলাদেশের সাথে ইউকে বা ইউএস এর তফাৎ রয়েছে। ওখানে ধরেন জিপিরা এক ধরনের প্রেসক্রিপশন করেন,
জিপিরা ওখানে সংক্রামক অসংক্রামক দুটোই চিকিৎসা করছে। ওটাই। মনে করেন যে ইউকেতে একজন বিরাট বড় স্পেশালিস্ট, চূড়ান্ত লেভেলের স্পেশালিস্ট, একসাথে আমরা লাঞ্চ করছি, তিনি বললেন যে আমার ওখানে ইউকেতে আমি দুটো অ্যান্টিবায়োটিকের নাম জানি, একটা হচ্ছে অ্যামক্সিসিলিন বা অ্যামক্সিক্ল্যাব, আর একটা সেফট্রাক্সন, ইউকের মতো যায়। জি, জি। আমি আর কোনো অ্যান্টিবায়োটিকের নাম জানি না। তার মানে হচ্ছে যে উনি এত বড় স্পেশালিস্ট, তাই তো? আর আমাদের মাথায় রাখতে হয় যে সব কিছু তো রেজিস্ট্যান্ট নিয়ে আমার কাছে আসবে, আমি কোনটা দিব। বিশেষ করে যখন সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যায়, সেপসিস সিনড্রোম, বিভিন্ন অর্গান আপনার কাজ করছে না, ব্লাড প্রেশার ড্রপ করে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাকে তো অ্যান্টিবায়োটিক দিতেই হবে। আমি দুটো দেব না, তিনটা দেব না, একটা দিব, এটা তখন একটা প্রশ্ন। এই রকম প্রশ্নের ক্ষেত্রে আপনি ডক্টরের ডিসিশন এবং এক্সপেরিয়েন্স, এটা কোনো অল্টারনেটিভ নাই। আপনি কালচার আসলো কি আসলো না, কোনো জায়গায় কোনো প্রমাণ পেলেন কি পেলেন না, সেইটার ক্ষেত্রে আপনিই সর্বশেষ, বা আইন আপনাকে সেই ক্ষমতা দিয়েছে যে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার এক্সপেরিয়েন্স থেকে, আপনার এলাকায় কোন ধরনের জীবাণু সংক্রমণ করছে এবং সেই জীবাণুর ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করে, সেটা আপনি আপনি করে দেবেন। তাহলে দেখেন, একটা হচ্ছে একেবারে আমাদের জিপির কাছে তিনি সিদ্ধান্ত নেবেন, একটা হলো আইসিইউর ক্ষেত্রে। মধ্যবর্তী পর্যায়ে কী হবে? আইডিয়াল প্রেসক্রিপশন হচ্ছে আপনাকে একেবারে রেজিস্টার্ড প্র্যাকটিশনার, সে যদি নন কনসালটেন্ট হয় তাহলেও তাকে যে নিয়ম মানতে হবে, কনসালটেন্ট যে তাকেও মানতে হবে একই। আইডিয়াল প্রেসক্রিপশন হচ্ছে আপনি প্রত্যেকটা রোগ বের করবেন, সেই রোগ বের করে তার জন্য নির্ধারিত ওষুধ দেবেন। সেই রোগের একই সাথে 3টা ওষুধ হতে পারে, 4টাও হতে পারে, আবার একটাও হতে পারে। যদি আপনি অসংক্রামক রোগের কথা বলেন, ডায়াবেটিস, আমি ঠিক করলাম ইনসুলিনের সাথে আরও 2 প্রকার ওষুধ দেবো, আমার 3টা ওষুধ হয়ে গেল। আমি কিন্তু একটি রোগের জন্য 3টি ওষুধ দিচ্ছি। হার্টের যার বাইপাস করা হয়েছে তারা 4 রকমের ওষুধ দিয়ে দিলাম, এটাও তার জন্য লজিক্যাল। বিভিন্ন জায়গায় কাজ করাতে হয়। ব্লাড প্রেশার, কিন্তু স্যার আমি বলছি যে দিতে পারা একটা বিষয়, যে আমি জানি না তাই হয়তো ভুল করলাম, অথবা আরও অনেক আনুষঙ্গিক কারণে আমি আসলে বেশি দিই। আমি যেভাবেই দিই না কেন, রোগীর যদি ক্ষতি হয় সেই জায়গাতে আমার মানে এটার একটা মনিটরিং সিস্টেম দরকার আছে কিনা, মানে আমি ইয়েস নো জানতে চাই আর কি স্যার। ডেফিনেটলি কোনো না কোনো থার্ড পার্টি বা কারো মাধ্যমে এটা কাজের জন্য এটা বিএমডিসি হচ্ছে সবচেয়ে আমাদের চিকিৎসা পদ্ধতি যেটা আমরা দিয়ে দিই, এটা মনিটর করবে বিএমডিসির এটা পাওয়ার রয়েছে। কিন্তু বিএমডিসি সেই কাজটি করতে পারে না, তার জনবল সহ নানা কারণে সংকট, আসলে এটা হয় আপনি না। জানেন, এটা কম। স্যার আমরা আসবো, আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ডাক্তার কনক, আপনার কাছে কি মনে হয় যে সংক্রামক রোগ মোকাবেলার ক্ষেত্রে আমাদের কোন সংকটগুলো এখন আছে বাংলাদেশে? আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমরা ঘনবসতিপূর্ণ দেশ। সো আমাদের সংক্রামক ব্যাধি আসলে থাকবে, এটা কন্ট্রোল করা আমাদের জন্য খুব কঠিন। তো আমরা কিছু স্বাস্থ্যবিধি মানতে পারি। কোভিডের সময় দেখেন, কোভিডের সময় কিন্তু আল্লাহর রহমত ছিল আসলে আমাদের উপরে, এবং মানুষজন ভয়ে সেই সংক্রামক ব্যাধির যে নিয়ম কানুনগুলো সেগুলো কিন্তু অনেক কিছু পালন করে, অনেক কিছুই মানেনি, কিন্তু যতটুকু মানছে তাতেই অনেক। হ্যাঁ, দেখেন এই যে একটু বাইরে থেকে গিয়ে হাত পা ধোয়া, কাশি দেওয়ার সময় একটু মুখটা ঢেকে মাস্ক পরা, এই সিম্পল কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমরা অনেক কিছু ঠেকিয়ে দিয়েছি। খাবার ঢেকে রাখা, স্যার কিছুক্ষণ আগে বলেন যে মাছি ডানা এবং পায়ের মধ্যে বিভিন্ন রকমের রোগ জীবাণু থাকে, আপনি যদি একটা খাবার ঢেকে রাখেন সে মাছি বসতে পারলো না, সে মাছি বাহিত যে রোগটা সেটাকে আপনি ঠেকিয়ে দিলেন। তারপর আপনার কাছ থেকে আমার কাছে যেই রোগ জীবাণু ছড়াতে পারে হাঁচি কাশি থেকে, সেকে যদি আমি একটা মাস্ক রেগুলার পরি, সেখান থেকে কিন্তু আমি ফেলতে পারলাম। এবং টয়লেট থেকে এসে ভাত খাওয়ার বা অন্যান্য খাওয়া দাওয়ার আগে যদি আমরা হাত ধুয়ে ফেলি, তাহলেও কিন্তু অনেক কিছু করতে পারতেছি। তো এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ঘনবসতিপূর্ণ জায়গা হওয়ার জন্য অনেক সময় মশা মাছি বা যে কোনো কারণে দেখা যায় অনেকে বদ্ধ ঘরের মধ্যে থাকতেছে, দরজা জানালা কিছুই খুলতেছেন না। সেই স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, সেই স্যাঁতস্যাঁতে পরিবেশে দেখবেন যে ওই বাড়ির বাচ্চাগুলা বেশি বেশি আক্রান্ত হচ্ছে এই সর্দি কাশি দিয়ে। তো এগুলা কিন্তু আমরা জাস্ট একটু কিছু নিয়মকানুন পালন করলেই পারি। আর হচ্ছে ওই যেটা আমি আগেও বলছি, আবারও বলতেছি, যে আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ না করা। অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় কি, রোগীটাকে আরও শরীর খারাপ হয়ে যায়। রোগীরও বারবার ভাবতে হবে যে আমি অ্যান্টিবায়োটিক শুরু করব, কখনোই ইউজ করবে না। হ্যাঁ, এবং আমরা ওই যে দোকান থেকে যাতে অ্যান্টিবায়োটিকটা সরাসরি কিনতে না পারে, প্রেসক্রিপশন যাচ্ছে, যদিও আইন আছে, আইনের হয়তো প্রয়োগ নাই।
আর একটু আগে যেটা এখানে বলতেছিলেন ওষুধ যে কোম্পানির চাপে ওটা পারা যায় না আর কি, হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে চেষ্টা যে চলছে। আমাদের মনিটরিং, দেখেন উন্নত বিশ্বে কিন্তু আমি যদি একটা প্রেসক্রিপশন করি, প্রেসক্রিপশনে তো স্যার বল যে একাধিক ওষুধ অনেক সময় লিখতে হবে, আপনার যে অনেক রোগ, এটা তো মেশিন না যে মেশিনের একটা পার্টের সমস্যা সেটা দেখলাম, আমাকে সব কিছুই দেখতে হচ্ছে, ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, সাথে একটা ইনফেকশন। এখন এতগুলো ওষুধ দিতে হবে, 5টা 7টা 10টা, সে এক একটা ওষুধের সাথে এক একটা ওষুধের ইন্টারাকশন আসছে কিনা সেটা হয়তো আমি ফিজিশিয়ান হিসেবে অনেক সময় নাও জানতে পারি। ফার্মাসিস্টের রোল আছে, কিন্তু আমরা তো Yes, তাদেরকেও এই আমি সেটাই জায়গাটা বলতে আসলে যাচ্ছিলাম নিচ্ছি না আর কি। হ্যাঁ, ফার্মাসিস্ট দেখলে কিন্তু এই জিনিসটা গতদিনই অনেক এক সপ্তাহ আগে সচিব বলেছেন যে আমরা উৎপাদনে তাদেরকে যতটা কাজে লাগাতে পেরেছি, ওষুধের মানে রোগীদের সাথে সরাসরি অন্তর্বিভাগ Dispense বহির্বিভাগে করা। আমরা আসলে পারছি না আর কি। আমরা একেবারে শেষ প্রান্তে স্যারের কাছে আমি জানতে চাই একটা বিষয়, যে আমার অভিজ্ঞতা এই চিকিৎসকদের সঙ্গে কথা বলে টলে যতটুকু মনে হয়েছে যে মানে পূর্ণ 2 বছর যদি মায়ের দুধটাও যদি কাউকে কন্টিনিউ করা যায়, মানে 6 মাস, এবং মানে এক্ষেত্রে অনেক ধরনের ঝুঁকি থেকে, সংক্রমণের ঝুঁকি থেকে কিন্তু শিশুরা বাঁচে। এটি একটি বিষয় যদিও, কিন্তু আমি জানতে চাই এটি ঠিক কিনা। আরেকটি হচ্ছে যে সংক্রামক রোগে মৃত্যু হার আসলে বাংলাদেশে এখন কেমন, বা এখন আমাদের করণীয় আর কোন কোন জায়গায় আসলে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। একটা হচ্ছে যে এটা তো কোনো মানে প্রশ্নই ওঠে না যে মায়ের দুধের বিকল্প এখন পর্যন্ত তৈরি হয় না। 2 বছর পর্যন্ত এটা খাওয়ার কারণ হচ্ছে মায়ের দুধ থেকে সরাসরি যে প্রোটিনটা বাচ্চা পায়, এটা 1 নম্বর। ওয়াটার পাচ্ছে, বিভিন্ন মিনারেলস পাচ্ছে, তার চেয়ে বড় কথা হলো যে রোগ সংক্রমণ এবং প্রিভেনশনের জন্য অ্যান্টিবডি পাচ্ছে। মার শরীরে যে সমস্ত আগে থেকেই অ্যান্টিবডি রয়েছে, যেটা রক্তে আমাদের প্রবাহিত হয়। মা একটা টিটানাসের টিকা নিয়েছিলেন, ওখানে অ্যান্টিবডি হয়েছে, সেই অ্যান্টিবডি বাচ্চার মধ্যে চলে গেল, এটা দুধের মধ্যে চলে যাবে। এবং এই মাতৃদুগ্ধ এত এত একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা বাচ্চাকে ম্যাচিউরিটিতে সাহায্য করে, ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে, এবং তার আপনার সমস্ত কিছুই গ্রোথের সাথে তার সবচেয়ে বড় কথা ইমিউনিটিটা গ্রোথ করে। এই ইমিউন সিস্টেমটাকে গ্রোথ করার জন্য এটার কোনো বিকল্প নাই। অন্য যেটা বলছিলাম স্যার, মৃত্যুহার কেমন, বা আমরা আর কি করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এখন আমাদের মৃত্যুহার অবশ্যই সব রোগেই আমরা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পেরেছি। যেগুলো নিয়ে কাজ হয়, অনেকগুলো রোগে মৃত্যু ছিল, সেগুলোকে আমরা কমাবার চেষ্টা করি, সংক্রামক বা অসংক্রামক যাই বলেন না কেন। আপনি মনে করেন যে আগে একটা সময় থ্যালাসেমিয়া রোগের তো আমরা দেখতাম, সেটা মানুষ কত অসহায়, তার লিভার স্প্লিন নিয়ে কয়েকদিন পরে পরে রক্ত নিতে হয়, রক্ত অনেক নিতে চেষ্টার পারতো পরেও না। আমরা 25 বছরই বাঁচাইতে পারছি না। তাহলে সেটা এখন আমরা একটা ব্যবস্থা, যে ভবিষ্যতে যদি এদেরকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা, আমাদের ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা হচ্ছে, ওটাকে ইফেক্টিভ করতে হবে এই জায়গায়। তাহলে আমি একটা বিরাট জনগোষ্ঠীকে, আমরা লিউকিমিয়ার ক্ষেত্রে অনেক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করলে অনেক রোগী বেঁচে যাবে, সেই জায়গায় করতে হবে। এইরকম লিভার ট্রান্সপ্লান্টেশন, আমার লিভার ট্রান্সপ্লান্টেশন একটা সময় খুব দরকার। আমার কিডনি ট্রান্সপ্লান্টেশন যে পরিমাণ দরকার সেই পরিমাণ আমার হচ্ছে না, সেটা আমার দরকার। এইরকম ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে যেগুলোর জন্য স্পেশালাইজ হসপিটাল করতে হবে, সেই জায়গাতে আমরা অনেকটা কাজ করতে পারি এবং টোটাল মৃত্যুহার কিন্তু কমাতে পারি। কিন্তু সংক্রমণের ক্ষেত্রে আমি মনে করি যে 1 নম্বর হলো জীবনযাত্রা মান উন্নয়ন করতে হবে। আমাদের এলাকায় যে এরকম বাস করছি, আমাদের অভ্যাসগত পরিবর্তন করতে হবে। যে কোনো রকম জীবাণু খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন সিম্পল, আপনার ইনফেকশন প্রিভেনশন করার জন্য WASH, হাত ধোবেন, আপনার স্যানিটেশন অর্থাৎ আপনার পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো করবেন, এবং সারা বাড়িতে ক্লিন হাইজিন রাখার। ডক্টর কনক চমৎকার একটা বলেছিলেন যে আপনি খাবার রেখে খাবার টেবিলে ফেলে রাখবেন না, ঢেকে রাখুন। ওখানে শুধু মাছি আপনি দেখলেন, কিন্তু ওখান দিয়ে অনেক ককরোচ অর্থাৎ তেলাপোকা ঢুকে যায়, লিজার্ড অর্থাৎ আপনার টিকটিকি, এরা গিয়ে আপনার কিন্তু মুখ দিচ্ছে, এবং ওদের প্রত্যেকের মধ্যে ভয়াবহ একেবারে নিজের কাছে সংক্রামক রোগ। এটা যথাসময়ে টিকা নেওয়া, সুস্থ জীবনযাপন করা, সুন্দর মতো একটা পরিশীলিত জীবনযাপন করা, পুষ্টিকর খাবার খাওয়া, এবং আপনার কোনো অসুস্থতা হলে একটা উপযুক্ত হসপিটালে গিয়ে পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অসংক্রামক রোগের ক্ষেত্রে আমরা অনেকটা অসহায় হলেও সংক্রামক রোগ আমরা চাইলে কিন্তু নিজেরাও প্রতিরোধ করতে পারি। যেমন কোভিডের ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র নিয়ম মানতে গিয়ে আমরা কত অন্যান্য রোগ থেকে বেঁচেছিলাম। তাই সবশেষ স্যারের যে কথাগুলো, যে আমরা নিজেরাই যদি সচেতন হতে পারি, প্রতিদিন হাত ধোয়া, মাস্ক পরা, বা খাবার ঢেকে রাখা, পুষ্টিকর খাবার খাওয়া, এগুলো দিয়েও কিন্তু অনেকাংশে সংক্রামক রোগ থেকে আসলে মুক্তি পাওয়া সম্ভব। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।